এটা লাস্ট চ্যাপ্টার হিস্ট্রি। একটা মিস্টেরিয়াস পরিবর্তন আসছে। আমরা দেখছি যে একসময় মানুষ ঘোড়ায় চড়ে সফর করতো, এখন মানুষ ট্রেন প্লেন পারলে উড়ে যাচ্ছে মানুষ। একটা সময় আমরা চিঠি লিখতাম, চিঠি পাখি নিয়ে যাইতো, এখন মেইল টেইল সব চলছে র্যাপিড স্পিড। একটা সময় ছিল যখন একটা অসুস্থতায় আমরা অনেক দিন ভুগতাম, এখন খুব দ্রুত রিকভার হচ্ছে, সব কিছু ফাস্ট হয়ে গেছে। এক কথায় আমরা সায়েন্টিফিক একটা রেভলিউশন পেয়েছি, টেকনোলজিক্যাল একটা রেভলিউশন পেয়েছি, একটা মিলিটারি রেভলিউশন পেয়েছি। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে, এটাই আমাদের স্লোগান। আমি শুরুতে একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম, এপিস্টিমোলজি এবং আইসোলেশন। এগুলো তাদের কনক্লুশন, যারা এক চোখ দিয়ে এই বিশ্বটাকে দেখছে তাদের কাছে মনে হবে সব এগিয়ে যাচ্ছে। আমরা এখন চাঁদে যাচ্ছি, আমরা এখন মহাকাশে আমাদের যান পাঠাচ্ছি, আমরা রোগ বের হওয়ার আগেই আমরা নির্ণয় করার টিকা দিচ্ছি, আমরা আবহাওয়া জেনে ফেলছি কী হবে না হবে সব জানছি। আমাদের লাস্ট 100 বছরে অনেক উন্নতি অগ্রগতি হয়েছে, শিক্ষা, উন্নয়ন, প্রগতি, নারী রেভলিউশন, ফেমিনিস্ট রেভলিউশন, সব কিছুই হচ্ছে। কিন্তু আমি অন্যদিকে একটু ফোকাস করতে বলবো আপনাদেরকে। সেটা হলো এই যে অটোম্যান এম্পায়ার যখন খেলাফত হারালো, তারপরে আগে অটোম্যান এম্পায়ারদের আগে ব্রিটেনকে মানুষ খুব একটা চিনত না। হঠাৎ করে শেষের দিকে রেনেসা, যেটাকে আমরা বলছি রেভলিউশন, ইউরোপিয়ান রেভলিউশন, এই যে পুরো ইউরোপিয়ান কন্টিনেন্ট, হঠাৎ করে তাদের মাঝে একটা সায়েন্টিফিক বিপ্লব চলে আসলো। তারা সমস্ত ওয়ার্ল্ডের সায়েন্স নিয়ন্ত্রণ করতে শুরু করলো। ডে বাই ডে একটা কান্ট্রি থেকেই বারবার রেভলিউশন আসছে, নতুন নতুন ইনফরমেশন, তথ্য, সায়েন্টিফিক রেভলিউশন। শুধু তাই নয়, এই সায়েন্টিফিক রেভলিউশনের সাথে তারা টেকনোলজিক্যাল রেভলিউশনের মালিক হলো। সায়েন্সের সাথে তারা টেকনোলজিকে অ্যাড করলো। শুধু তাই নয়, তারা শিল্প বিপ্লব ঘটালো। সারা বিশ্বের আনাচে কানাচে তারা শিল্প বিপ্লব ঘটালো। শুধু তাই নয়, তারা এমন একটা আদর্শ এবং সিভিলাইজেশনকে নিয়ে আসলো যেটা দিয়ে তারা সারা বিশ্বকে তাদের কার্বন কপিতে পরিণত করলো। কিন্তু এর সাথে আরও একটা ব্যাপার হয়েছে, তারা সারা বিশ্বে তাদের অপারেশন, জুলুম এবং নির্যাতন চালানো শুরু করলো এবং সারা বিশ্বকে ফোর্সফুলি সারা বিশ্বকে তারা কলোনাইজড করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এটা আমার কোশ্চেন। এটা কি অ্যাক্সিডেন্টলি হয়েছিল? শুধু তাই নয়, তারা সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা শুরু করলো, সারা বিশ্বকে কলোনাইজ করলো, সারা বিশ্বের টাকা ইকোনমি মনিটরিং করা শুরু করলো, তারা সারা বিশ্বকে রুল করা শুরু করলো। এক কথায় তারা দাউদ আলাইহিস সালামের মতো আরেকটা স্টেটে পরিণত হলো যেটা সারা বিশ্বকে রুল করছে। হঠাৎ করে মিস্টেরিয়াসলি একটা কান্ট্রি সারা বিশ্বের মধ্যে আপলিফট হলো এবং সারা ওয়ার্ল্ড তাদের দাসে পরিণত হলো অলমোস্ট। ইভেন এখন পর্যন্ত আমাদের দেশের যারা সুদখোর এনজিও আছেন, তারা তাদের সামনে মাথা নত করে দেন, তারা তরোয়ালি দিয়ে তাদেরকে বাড়ি দেয়। এখন পর্যন্ত তাদের লসগুলো আমাদের দেশ থেকে যায়নি, এখন পর্যন্ত তাদের কালচার আমাদের দেশ থেকে উঠে যায়নি। এখন পর্যন্ত তারা সেখানে দাঁড়িয়ে যদি কোনো কথা বলে, সারা ওয়ার্ল্ড সেটাকে মেনে নিতে বাধ্য হয়। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এটা হচ্ছে আমার কথা। তারপর আরও একটা ঘটনা ঘটেছে, সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ। এবং এই বিশ্বযুদ্ধে তারা এমন কিছু টেকনোলজি এবং প্রযুক্তি দেখালো সারা ওয়ার্ল্ডকে যেটা কখনো ম্যানকাইন্ড কল্পনাও করেনি। তারা তাদের অ্যালায়েন্স তৈরি করলো, তারা কিছু কিছু কান্ট্রিকে তাদের সাথে জোট করলো এবং তারা তাদের শত্রুদের সাথে লড়াই করলো এবং যুদ্ধে জিতলো। এবং যুদ্ধে জেতার সাথে সাথে এমন একটা কিছু হলো সারা ওয়ার্ল্ডে যেটা ওয়ার্ল্ড কখনো কল্পনা করেনি। সেটা এই, তারা সারা ওয়ার্ল্ড থেকে কলোনি তুলে নিল, কিন্তু একটা জায়গা থেকে তারা কলোনি তুললো না, সেটা হচ্ছে জেরুজালেম। এবং তারা বেলফোর ডিক্লারেশন দিল 1914 সালে এবং সেখানে ইসরায়েলের একটা স্টেট প্রতিষ্ঠা করার প্রথম কাজটা তারা শুরু করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? এবং সারা ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে ইহুদিরা আনাচে কানাচ থেকে সেই জায়গায় আসা শুরু করলো। তার আগ পর্যন্ত ইহুদিরা বিভিন্ন জায়গায় ছন্নছাড়া হয়েছিল। তারপর কি হলো? তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। আবার একটু খেয়াল করে দেখেন। এবং এই সময়টুকুর মধ্যে আরেকটা কান্ট্রি ব্রিটেনকে রিপ্লেস করা শুরু করলো।
সেই কান্ট্রিটা আগে মানুষ চিনতো না, সেরকম কোনো কান্ট্রির নাম আছে মানুষ কখনো জানতো না। তারা ছিল দাসদের কিছু কান্ট্রি, রেড ইন্ডিয়ানরা সেখানে থাকতো। হঠাৎ করে এই দিক থেকে আরও একটা কান্ট্রি রাইজ করা শুরু করলো এবং তাদের সাথে ব্রিটেনের একটা অ্যালায়েন্স হলো এবং তারা মিলে ইসরায়েলকে সাপোর্ট করা শুরু করলো। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? সেই কান্ট্রিটার নাম হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটেন কখনোই জিততে পারতো না যদি আমেরিকার এই চোজেন হর্স তাদেরকে হেল্প না করতো। এবং হঠাৎ করে আমেরিকা এমন কিছু সায়েন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশন এবং মিলিটারি পাওয়ার দেখালো যেটা সারা ওয়ার্ল্ড কখনো কল্পনা করেনি। তারা এমন কিছু দেখালো সারা ওয়ার্ল্ডকে যেটা জাপান কখনো চিন্তাও করেনি যে এরকম কিছু আমাদের ভাগ্যে হতে যাচ্ছে। এবং এই টেকনোলজিগুলো তারা কিভাবে পেল? ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? তাদের সাথে ব্রিটেনের অ্যালায়েন্সটা কেমন করে হলো এবং তারা কিভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে সমস্ত ওয়ার্ল্ডকে ডমিনেট করলো? এবং এই 48-এর পরে ইসরায়েল আর ট্যুরিস্ট কান্ট্রি থাকলো না, এটা নিজস্ব স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলো। তাহলে এই প্রতিটা কাজের উদ্দেশ্যটা কী ছিল? ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট আর দেয়ার ইজ সাম আদার রিজন বিহাইন্ড ইট? কীভাবে 48-এর পর থেকে সারা ওয়ার্ল্ড থেকে ইহুদিরা এসে সেখানে একটা স্টেট গঠন করলো এবং ব্রিটেনকে রিপ্লেস করে কিভাবে ইউনাইটেড স্টেট এখন সারা ওয়ার্ল্ডের রুলিং স্টেটে পরিণত হলো? ঠিক ব্রিটেন যা করছিল এখন তারা তাই করছে। তারা সারা ওয়ার্ল্ডকে নিয়ন্ত্রণ করছে, সারা ওয়ার্ল্ডের পলিটিক্স, সারা ওয়ার্ল্ডের ইকোনমি, সারা ওয়ার্ল্ডের মিলিটারি সায়েন্স, এবং তাদের এমন টেকনোলজি আছে, এমন মিলিটারি পাওয়ার আছে যেটা সারা ওয়ার্ল্ড কল্পনাও করতে পারে না। ইজ দিস হ্যাপেন্ড বাই অ্যাক্সিডেন্ট? নাও দেন আরও আছে। তারা একটা প্রতিষ্ঠা করলো ওয়ার্ল্ড ব্যাংক, তারা একটা ফেডারেল রিজার্ভ ব্যাংক তৈরি করলো এবং তারা একটা ডলার তৈরি করলো। তারা ব্রিটেনের পাউন্ডটাকে সরিয়ে দিল, দিয়ে এখন ইউএস ডলারটাকে সারা ওয়ার্ল্ডের ওয়ান কারেন্সি হিসেবে তারা ঘোষণা করলো এবং তারা তাদের ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সারা ওয়ার্ল্ডকে সুদের আওতায় নিয়ে আসলো এবং সারা ওয়ার্ল্ডের রক্ত চুষে চুষে তারা ধনী হওয়া শুরু করলো। সারা ওয়ার্ল্ডের গোল্ডগুলো তারা তাদের কাছে নেওয়া শুরু করলো এবং তেলগুলো তাদের কাছে নেওয়া শুরু করলো এবং সারা ওয়ার্ল্ডকে বোগাস এবং হারাম একটা পেপার মানি দিয়ে দিল, যেই পেপার মানির কোনো ইন্ট্রেন্সিক ভ্যালু নাই, সেটা আদৌ কোনো মুদ্রা নয়। কোরআনে আছে গোল্ড কয়েন এবং রূপার দিরহামের কথা। তারা সোনা রূপা কালেক্ট করে ধনী হওয়া শুরু করলো, তেল কালেক্ট করে ধনী হওয়া শুরু করলো এবং সারা ওয়ার্ল্ডকে পেপার মানি দিয়ে দিল, সারা ওয়ার্ল্ডকে সুদ দিয়ে দিল, ব্যাংকিং সিস্টেম দিল। তারা সারা ওয়ার্ল্ডকে তাদের আদর্শ দিচ্ছে, সারা ওয়ার্ল্ডকে তাদের সাপোর্ট দিচ্ছে। যে তাদের আনুগত্য করবে সে তার সাথে আছে। যে আল্লাহ এবং তার রসুল এবং আল্লাহর পক্ষ থেকে আসা ট্রুথের উপর থাকবে তাদেরকে তারা ডেমনস্ট্রেটিং ডিসপ্লে দেখাচ্ছে, সামরিক আগ্রাসন, অর্থনৈতিক বয়কট, ঠিক আছে, আদর্শের বয়কট, এক কথায় তারা তাদেরকে ধ্বংস করার সব ধরনের পায়তারা করবে। এটা কি অ্যাক্সিডেন্টালি হচ্ছে? এবার আরেকটা ফেজ বলছি। ব্রিটেন এবং ইউনাইটেড স্টেটের পর হঠাৎ করে আমরা বিগত 40 বছর থেকে দেখছি, 40 বা 50 বছর থেকে আমেরিকাকে রিপ্লেস করে আরেকটা স্টেট ক্ষমতা আসার চেষ্টা করছে এবং তারা পুরো ইউনাইটেড স্টেটকে এখন নিয়ন্ত্রণ করছে, তাদের সিনেট তারাই নিয়ন্ত্রণ করছে। তারা এখন ডলারকে সরিয়ে একটা কারেন্সি আনার চেষ্টা করছে, তারা ইউনাইটেড নেশন বা জাতিসংঘকে সরিয়ে নতুন কোনো সংঘ তৈরি করার চেষ্টা করছে। তারা সারা ওয়ার্ল্ডকে ছোট করে আনার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা বিশ্বযুদ্ধ তৈরি করার, যাতে করে তারা আমেরিকাকে সরিয়ে আবার রুলিং স্টেটে আসতে পারে। সেটা হচ্ছে ইসরায়েল। এটাও কি অ্যাক্সিডেন্টালি হচ্ছে? এই তিনটা ফেজ যদি আপনি বুঝতে পারেন তাহলে গিয়ে আপনি এন্ড অফ হিস্ট্রি বুঝতে পারেন। আমি একটা কথা আগে বলেছি, আপনি পলিটিক্যাল সায়েন্স দিয়ে, জিও পলিটিক্স দিয়ে, ফিলোসফি দিয়ে, ইকোনমি দিয়ে, কোনো কিছু দিয়ে এই ওয়ার্ল্ডকে এখন রিড করতে পারবেন না। যদি না এই নলেজগুলোর সাথে আপনার কাছে কোরআন এবং সুন্নাহর নলেজ থাকে তাহলে পারবেন, আদারওয়াইজ আপনার কাছে পসিবল না। এই প্রত্যেকটা ডিপার্টমেন্টের জ্ঞান আপনার থাকে, সাথে আপনি ইসলামিক এই এসকেটোলজি বা শেষ জামানার জ্ঞানগুলো রাখেন কোরআন এবং সুন্নাহ থেকে, তখন গিয়ে আপনি একটা বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। তার আগ পর্যন্ত বুঝতে পারবেন না। এদের বিরুদ্ধে কিছু কান্ট্রি আবার দাঁড়িয়ে আছে সেই শুরু থেকে, যেমন রাশিয়া, চায়না, উত্তর কোরিয়া, আরেকটা কন্টিনেন্ট। এটাও কি অ্যাক্সিডেন্টালি হচ্ছে? আসলে কি হচ্ছে আমি আপনাদের জন্য সহজ করে নিয়ে আসছি। এখন আমাদের হাতে টাইম কম। সেটা হলো এই, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে, কোরআন এবং সুন্নাহ আমাদেরকে বলছে
যে ওদের রাইজিং, ব্রিটেন, দেন ইউনাইটেড স্টেট, দেন ইসরায়েল, এই রাইজিংগুলো একটা ফ্রেম অফ টাইম ফলো করে চলছে এবং এটা হিস্ট্রি শেষ হওয়ার একটা আলামত। কিভাবে বুঝলাম আমরা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড তিনি করেছেন যে যখন মদিনার গুরুত্ব কমে যাবে, আবু দাউদের মধ্যে হাদিসটা আছে, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, সারা ওয়ার্ল্ডে মদিনার এখন কোনো গুরুত্বই নাই, নো রোল, তারা সারা ওয়ার্ল্ডে কোনো রোল প্লে করে না। ট্যুরিস্ট জায়গা, মানুষ যায় সেখানে জিয়ারত করতে, পড়াশোনা করতে, সারা ওয়ার্ল্ডের পলিটিক্সের মধ্যে এটা কোনো রোল প্লে করে না। তার চেয়ে বেটার রোল মালয়েশিয়া প্লে করে। যখন মদিনার গুরুত্ব কমে যাবে ঠিক তখনই জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। সারা ওয়ার্ল্ডের মাথা ব্যথার কারণ জেরুজালেম। ঠিক তখনই শুরু হবে তার পরের কথা, যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, ঠিক তখনই শুরু হবে মালহামা। এই হাদিসটা রাসূল তার সাহাবীকে বলছেন, তার নাম মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ ইবনে জাবালের ঘাড়ে হাত রেখে তিনি বলছেন, মুয়াজ, তারপরেই শুরু হবে মালহামা। তো মালহামা কি? তিনি বলছেন মালহামা হচ্ছে এমন যুদ্ধ যেটা মানব জাতি কখনো কল্পনাও করেনি, যে যুদ্ধে প্রত্যেক 100 জন সৈন্যর মধ্যে 99টা সৈন্য মারা যাবে। যারা ন্যাটোতে আছে তারা যেন হাদিসটা ভালো করে শুনে নেয়, কারণ তারা খুব উৎসাহিত ফিল করছে আমরা রাশিয়ার সাথে নিউক্লিয়ার ওয়ারে যাব। তারা খুব ভালো করে যেন শুনে রাখে যে প্রত্যেক 100 জনের মধ্যে 99টা সৈন্য সেই যুদ্ধে মারা যাবে। তার মানে এই যুদ্ধটা কোনো কনভেনশনাল যুদ্ধ হবে না, এটা হবে নিউক্লিয়ার যুদ্ধ, যার ফলে এই পুরো বিশ্বের চেহারাটাই বদলে যাবে। হয়তো এতগুলো কান্ট্রি আর থাকবে না, মানুষের সংখ্যা অনেক কমে আসবে, আর যারা বেঁচে থাকবে ওরাও থাকবে হরিবল একটা কান্ট্রির মধ্যে। তারা ফুড পাবে না, পানি পাবে না, ইলেকট্রিসিটি, টেকনোলজি কিছুই পাবে না। এভরিথিং উইল বি ডিস্ট্রয়েড। শুধু তাই নয়, সূর্যের আলো পৃথিবীতে আসবে না, যেমনটা সূরা দুখানের মধ্যে আছে, যে পুরো আকাশ ধোঁয়ায় ছেয়ে যাবে, সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। আপনারা পারমাণবিক বিস্ফোরণের এই মাশরুম ক্লাউডগুলো দেখেন, সারা ওয়ার্ল্ডকে ঢেকে দিবে। তিনি বলছেন এই মালহামায় এইরকম একটা অবস্থা হবে, যেটা আমাদের সামনে। আর অফকোর্স আমাদের যারা স্কলার্স অফ ইসলাম তারা বেশিরভাগই হালুয়া, রুটি, বিরিয়ানি খাচ্ছেন এবং ঘুমাচ্ছেন। এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, তাদের বিন্দু মাত্র মাথা ব্যথা নেই এগুলো নিয়ে। তারপর কি হবে হে মুয়াজ? তারপরে মালহামার পরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। টার্কিশ প্রাইম মিনিস্টার এটা জানা উচিত যে তারপরে মুসলিমরা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে, তারা সারেন্ডার করবে না, বিজয় করবে। আর অবশ্যই এই বিজয়ের মধ্যে মুসলিমদের একটা অ্যালায়েন্স থাকবে, যেটা হচ্ছে এমন কিছু খ্রিশ্চান যারা সত্যিকার অর্থেই আল্লাহ বিশ্বাস করে, সত্যিকার অর্থেই তারা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নন, তাদের মধ্যে ফেইথ আছে। এমন কিছু খ্রিশ্চান মুসলিমদের সাথে অ্যালায়েন্স হয়ে থাকবে, তারা কনস্ট্যান্টিনোপল বিজয় করবে। এবং তিনি বলছেন কনস্ট্যান্টিনোপল বিজয়ের পরই বের হবে মাসিহুদ দাজ্জাল, যেই মাসিহের অপেক্ষায় স্টেট অফ ইসরায়েল বসে আছে। তাদের একজন মাসিহ আসবেন এবং সেই মাসিহ যখন আসবেন তখন সারা ওয়ার্ল্ডকে তারা রুল করবে। কিন্তু তারা এটা বুঝতে ব্যর্থ হচ্ছে যে সেই মাসিহ ছিলেন ঈসা আলাইহিস সালাম, আর এই যে মাসিহ আসছেন সে হচ্ছেন মাসিহ কাযযাব, মিথ্যাবাদী মাসিহ, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেসাইড করেছেন যে তিনি হচ্ছেন মাসিহুদ দাজ্জাল। এন্ড অফ হিস্ট্রির সাথে ইহুদি, খ্রিশ্চান, ইসরায়েল, ব্রিটেন, আমেরিকা এবং মুসলিমদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে।